মক টেস্ট যত সিরিয়াসলি দেওয়া যায় বা যত দেওয়া যায় সেখানেতে নিজের আরো ইমপ্রুভমেন্ট হয়। তো অনেক মক টেস্টে অনেক ভুল করেছে, অনেক ছোটখাটো ভুলও অনেক হয়েছে, তো যেগুলো পরবর্তী সময় যাতে না রিপিট করি সেই দিকে নজর রেখে মানে মক টেস্ট গুলো দিয়েছি। চ্যানেলেতে অনেক ডাউট থাকলে সেই সব ভিডিও দেখতাম, তো অনেক ডাউট ক্লিয়ারিং এ তো হেল্প করেছে, আর তারপর সাজেশন সেই সব সাহায্য করেছে অনেক। বায়োউইজার্ড দেবাংশু স্যার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। আমাদের এই চ্যানেলে যেমন বায়োলজি রিলেটেড টপিক নিয়ে ডিসকাশন আছে, তেমনি আছে বিভিন্ন রাজ্য থেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে আমার ছাত্রছাত্রী, তাদের বিভিন্ন জনের কিন্তু ইন্টারভিউ অলরেডি দেওয়া আছে। তবে এবছর একদম সদ্য যে উচ্চ মাধ্যমিক হলো, সেই উচ্চ মাধ্যমিকে আমাদেরই এলাকার প্রথম প্রশ্ন থাকবে। মাধ্যমিকেও তো দুর্দান্ত রেজাল্ট হয়েছিল, আমরা সকলেই জানি, কিন্তু তবুও কোথাও একটা আক্ষেপ তো থেকে যায়, র্যাঙ্ক হতে হয়নি। সেই প্রত্যাশাটা পূরণ হয়ে গেল আলটিমেটলি উচ্চ মাধ্যমিকে। 488 এই যে 500-র মধ্যে নাম্বার পেলি, যখন তুই প্রথম জানতে পারলি যে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে 10ম স্থান অধিকার করেছিস, তো তোর এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল বা প্রাথমিক প্রতিক্রিয়াটা কিরকম ছিল? হ্যাঁ, ফার্স্টে তো একটু এক্সাইটেড ছিলাম, তাও একটু আশা ছিল যে না এবারে কিছু একটা র্যাঙ্কিং হবে, কারণ কি এক্সাম খুবই ভালো দিয়েছিলাম আর কোয়েশ্চেনও খুব একটা টাফ আমাদের ছিল না, তো তাই একটা এক্সপেকটেশন ছিল যে না এবারে কিছু একটা র্যাঙ্ক হবে। তো শেষে তখন 10th পজিশনে যখন নাম বললো তখন না আলাদাই একটা আনন্দ। তো সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো কিরকম একটু দর্শকদের উদ্দেশ্যে? বেঙ্গলিতে 80, ইংলিশেতে 98, ফিজিক্সেতে 99, বায়োলজিতে 99, ম্যাথেতে 98 আর কেমিস্ট্রিতে 94। দুর্দান্ত সব নাম্বার তোমরা শুনলে। যে টেস্ট পরীক্ষা যখন হয়ে গেল, টেস্ট পরীক্ষার পর তুই বিভিন্ন মক টেস্ট দিয়েছিস, তো সেই মক টেস্ট গুলো দেওয়ার প্রয়োজনীয়তাটা কতটা ছিল বা সেটা কতটা তোকে পরীক্ষায় হেল্প করেছে? মক টেস্ট যত সিরিয়াসলি দেওয়া যায় বা যত দেওয়া যায় সেখানেতে নিজের আরো ইমপ্রুভমেন্ট হয়। তো অনেক মক টেস্টে অনেক ভুল করেছে, অনেক ছোটখাটো ভুলও অনেক হয়েছে, তো যেগুলো পরবর্তী সময় যাতে না রিপিট করি সেই দিকে নজর রেখে মক টেস্ট গুলো দিয়েছি, আর যেটা আমার পরীক্ষাতে খুবই সাহায্য করেছে। এবার মনে কর কোন একটা মক টেস্টের নাম্বার কম এলো, কারণ এরকম তো হয় না, আমাদের আপস এন্ড ডাউনস তো হতেই থাকে, তো সেইখান থেকে তুই কিভাবে সেটাকে অ্যানালাইসিস করেছিস বা সেটা থেকে কিভাবে নেক্সট মক টেস্টে নিজেকে রিকভার করেছিস? মক টেস্টে যখনই কোনো কোয়েশ্চেন ভুল যেত বা কম নাম্বার আসে, তখনই আমি স্যারেদের জিজ্ঞাসা করতাম যে স্যার এখানে কি ভুল আছে বা ওই অ্যান্সারটাকে কি করে আরো ভালো লেখা যায়, তো সেই সব জিনিস নিয়ে আলোচনা করতাম। আর পরে নিজের সব থিওরি যে পড়তাম বই থেকে, সেটা আরো ভালো করে পড়তাম, তারপরে আরো থরলি পড়তাম সেই জিনিসটা ইমপ্রুভমেন্টের জন্য। এবার দেখ, তোর খাতা এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তবুও আমরা জানতে চাইছি যে তোর ব্যক্তিগত মতামতটা, যে খাতার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা খাতা সাজানোটা, এটা তোর কি মনে হয় যে এইচএস এ কতটা ম্যাটার করে, বা যারা নেক্সট টাইম এইচএস দেবে তাদেরকে কি সাজেস্ট করবি কিভাবে লিখতে? আমাদের খাতাগুলো বলতে গেলে একটা অচেনা টিচারের কাছে যায় পুরো, তো তাই খাতা স্টুডেন্ট কিরকম তার ফার্স্ট ইমপ্রেশনই তার হাতের লেখা আর তার কিভাবে লিখছে সেই অনুযায়ী একটা হয়। কোনো যে স্টুডেন্ট ভালো, তো তার হাতের লেখা দিয়ে সেটা অনেকটা বোঝা যায়। আর তারপর গোছানো অ্যান্সার দেখে অনেক সময় বলে না এই স্টুডেন্টটা নিশ্চয়ই ভালো স্টুডেন্ট আছে, তো তাই সেই খাতাটা আরো যত্ন করে দেখবে স্যারেরা, তো তাই খাতা একটু গুছিয়ে লেখাই ভালো। বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, যেটা আমিও বহুবার চ্যানেলে বলেছি, যে প্রশ্নে না চাইলেও ছবি দিতে হবে, তো সেই ছবিগুলো বা বায়োলজির ক্ষেত্রে, আমি যেহেতু বায়োলজির টিচার, বায়োলজির ক্ষেত্রে তুই স্পেশালি কিভাবে খাতা সাজিয়েছিলি সেটা ছাত্রছাত্রীদের জন্য? নোটস বানানো বা খাতাটা কিভাবে লিখেছিলি? খাতাতে যেগুলো ডায়াগ্রাম চাইতো সেগুলো আলাদা করে একটা স্পেসেতে পেন্সিলে করে ভালো করে এঁকে তার পাশেতে ওটার ডেফিনেশন যেমন সব লিখতা সেগুলো লিখেছিলাম। একদম, যে কোনো সময় ডায়াগ্রাম না চাইলেও তুই দিয়েছিস। একদম, এইটাই আমি বলতে চাইছিলাম, যে এটা বহুবারই তোমাদেরকে আগেও আমি বলেছি, একজন র্যাঙ্কারের মুখ থেকেও তোমরা শুনতে পাচ্ছ, যে ডায়াগ্রাম না চাইলেও কিন্তু ডায়াগ্রাম তোমাকে সুযোগ থাকলে দিতে হবে। বিশেষ করে এখন যদিও যারা ভিডিওটা দেখছো, তোমাদের যখন এইচএস হবে 4th সেমের পরীক্ষাটায়, সেটাই তো তোমাদের লেখা প্রশ্ন, তো সেখানেও তোমরা চেষ্টা করবে কিন্তু
মানে না চাইলেও যদি মানে স্কোপ থাকে, আননেসেসারি নয়, যদি স্কোপ থাকে সেখানে কিন্তু তোমাকে ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে। এরপর অদৃশ্যার কাছে আমার নেক্সট প্রশ্ন থাকবে যে তুই মানে কোন টাইমটা, মানে টাইম কিছু কি রুটিন করে নিয়েছিলি, কোন টাইমটা তুই মেনলি পড়াশোনা করতে পছন্দ করতিস, দিনের না রাত? দিনের বেলাতেই আমার পড়াশোনা মানে বেশি ভালো হতো। আচ্ছা, মানে আর তারপর মানে সেই বহু প্রতীক্ষিত প্রশ্ন বা যেটা নিউজ চ্যানেলেও বিভিন্ন সময় করা হয়ে থাকে যে তুই কিরকম মানে কতটা দিনে পড়তিস বা কিভাবে টাইমটাকে শিডিউল করতিস? সেই রকম ঠিকঠাক অতটা ছিল না, মানে টিচারদের টিউশনের জন্য একটা টাইম যেত, তারপর সেলফ স্টাডির জন্য যেত, আর তার উপর কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে পড়তে হতো। তো তাই সেরকম ঠিকঠাক ছিল না, তাও ওই 10-12 ঘন্টা হবে। 10-12 ঘন্টা নিজে পড়তিস আর কি, মানে টিউশন বাদ দিয়েও তুই নিজে পড়তিস? না, টিউশন সমেত। টিউশন সমেত। আচ্ছা আচ্ছা। এই যে ধর পড়তিস, মানে আমি বলতে চাইছি যে পড়ার পর মানে যে সাবজেক্ট গুলো আছে বাংলা ইংলিশ থেকে শুরু করে এদিকে পিসিএমবি, তার মধ্যে কোনো কি পার্টিকুলার যে আমি সকালে এইগুলো পড়বো রাতে এইগুলো পড়বো এরকম কিছু স্পেসিফিকেশন করে নিতিস? সকালে তো মানে ঘুম থেকে উঠে আমার এইগুলো একটু মুখস্থর দিকটা পড়বো, বা নাকি ঘুম থেকে উঠে অঙ্ক করবো, এরকম কি ছিল? হ্যাঁ, সকালের দিকে আমার মানে বেশি ভালো যেগুলো আন্ডারস্ট্যান্ডিং এর যে সমস্ত সাবজেক্ট গুলো থাকে সেইগুলো আমি ভালো পড়তে পারি সকালের দিকে, আর মুখস্থর গুলো সব পরে বেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমসিকিউ এর জন্য তোর সাথে আমার আগেও কথা হচ্ছিল বা আগেও বলেছিস যে এমসিকিউ এর ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও তুই চ্যানেলটা অনেকবার মানে দেখেছিস বা চ্যানেলটা থেকে তুই বলেছিস হেল্প পেয়েছিস। চ্যানেলটা তোকে কিভাবে হেল্প করেছে? চ্যানেলেতে অনেক মানে ডাউট থাকলে সেই সব ভিডিও দেখতাম, তো অনেক ডাউট ক্লিয়ারিং এ তো হেল্প করেছে, আর তারপর সাজেশন সেই সব মানে সাহায্য করেছে অনেক। আচ্ছা, এরপর আমার প্রশ্ন থাকবে যে ধর কোনো সময় একটা নাম্বার কম হলো, তো সেইখান থেকে তুই কিরকম ভাবে মানে পজিটিভিটিটা মেনটেন করতিস? নাম্বার কম হলে আমি কোন একটা মানে তোর আশানুরূপ ধর হলো না, সেই ক্ষেত্রে বলছি। আমি যখন এক্সাম দিতাম, তো যখন কোনো সাবজেক্টের নাম্বার কম হতো, বিশেষ করে যেমন আমাদের টেস্টেতেই আমার কেমিস্ট্রির নাম্বার খুবই কম ছিল, তো সেইটা তো মানে খারাপ তো লাগে, কিন্তু তারপরও টিচারদেরকে জিজ্ঞাসা করছিলাম যে না স্যার রোজা কোথায় কিভাবে নাম্বার ইমপ্রুভ করবো, বা মানে আমি চেষ্টা করতাম নাম্বারের দিকে বেশি না গিয়ে আমি যে অ্যান্সারটা লিখছি সেইটা যেন ঠিকঠাক লিখে আসি। মেইন নাম্বারের থেকে এটাকে বেশি প্রায়োরিটি দিতাম, কারণ কি ঠিকঠাক অ্যান্সার না লিখলে তো নাম্বার পাবো না, আর নাম্বার নিয়ে শুধু ভেবেও তো লাভ নেই, আমাকে অ্যান্সার ঠিকঠাক লিখতে হবে। তো তাই তারপরে আবার মানে যেই জায়গাগুলোতে আমার ভুল হতো সেখানে কনসেপ্ট গুলোকে আমি আবার গো থ্রু করতাম, যে ওই জিনিসটাতে, আর যতবারই পড়তাম তো ততবারই নতুন নতুন ডাউট ক্লিয়ার হতো, তো ওরকম ভাবে ইমপ্রুভ করেছে। আর এমনি ধর মানে বই কি ফলো করতে? বই তো ছায়ার বইগুলো আমাদের বোর্ডস এর জন্য যেমন সবাই ফলো করে সেইগুলো, আর এমনি কম্পিটিটিভ এর জন্য এনসিইআরটি, এমটিজি, তারপরে পিয়ারসন, এইসব বইগুলো থাকতো। এইচসি ভার্মা ফিজিক্স এর জন্য। এবার মানে এনসিইআরটি বইয়ের গুরুত্ব মানে কতটা তোর কি মনে হয়? মানে এটা তো অনেকেই ধর বাংলা মাধ্যমে যারা সদ্য 11 উঠেছে এরকম অনেকে দেখছে, যারা ধর প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ভিডিওটা দেখছে তারা অনেকেই পরবর্তীকালে মনে কর আমিও দেখেছি পড়াতে গিয়ে হয়তো কেউ আমার কাছে 12 পড়তে ঢুকেছে, সে বলছে যে স্যার আমি এনসিইআরটি বইটা হয়তো জানতাম না বা আমি সেইভাবে আমাকে পড়ানো হয়নি। তো এনসিইআরটি বইয়ের গুরুত্বটা তোর কতটা, তোর মুখ থেকে একটু ওরা শুনুক। এনসিইআরটি বলতে গেলে লাগে শুধু আমাদের কম্পিটিটিভ এর জন্য, কারণ কি যেই মেন বা নিট এইসবেতে কেমিস্ট্রি ডাইরেক্ট এনসিইআরটি থেকে কোশ্চেন আসে, ইভেন নিটে তো বায়োলজি ডাইরেক্ট চলে আসে একদম, তো তাই ওর জন্য এনসিইআরটিটা দরকার। এবার আবার নিটের জন্য তুই বলছিস যে মানে এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে, তাই তো? একদম একদম। নিট বা যেই জন্য, হ্যাঁ ওইগুলোর জন্য কেমিস্ট্রি বায়োলজি এগুলো একটুখানি এনসিইআরটি ফলো করলেই ভালো হয়। আচ্ছা, আর এনসিইআরটির মানে একটা জিনিস ভালো, ওদের কোয়েশ্চেনটা মানে ওরা যেরকম ভাবে কোয়েশ্চেন গুলো বানায়, তো আমরা আমাদের বোর্ডস এ কোয়েশ্চেন কিরকম হয় না, ডাইরেক্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন পড়ে যায়, কিন্তু ওদের কোয়েশ্চেন গুলো হচ্ছে যে কি মানে আমরা যেগুলো পড়লাম সেইগুলো অ্যাপ্লাইটা ওই কোয়েশ্চেন গুলোতে থাকে। একদম একদম ঠিক ঠিক ঠিক। আর ফিঙ্গার টিপস বইটাও প্র্যাকটিস করতিস বললি, এমডিজি, ওটা তো খুব ভালো বই। এবার আমি জানতে চাইবো মানে তোর নেক্সট লক্ষ্য কি? নেক্সট তো ইঞ্জিনিয়ারিং এ এবার সিএসসি না হলে ইসিই নিয়ে পড়বো বলে ঠিক আছে। এবং আলটিমেটলি তো লাস্ট কিছু টিপস মনে কর যারা এই মুহূর্তে 12 এ এই মুহূর্তে মনে কর মানে ওদের হিসাব মতে এটা থার্ড সেম হচ্ছে, ওরা এই হিসাব মতে এবারে প্রথম ব্যাচ যারা সেমিস্টার সিস্টেমে এইচএস দেবে, তো সেই ক্ষেত্রে ওদের যেমন থার্ড সেমটা পুরোটাই এমসিকিউ, ফোর্থ সেমে পুরোটা মানে লেখা, তো সেই ক্ষেত্রে তুই লাস্ট ওদের কি
টিপস দিবি মানে ভালো রেজাল্ট করার জন্য? ফার্স্ট তো কনসেপ্ট ক্লিয়ারের দিকে নজর দিতে হবে, আর তার সাথে প্র্যাকটিসটাও প্রচুর করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা না করলেই নয়, যেটা বাবা মার অবদান। হ্যাঁ, বাবা আমাকে কোনোদিন কোনো কিছুতে জোর করেনি, মানে অনেকেরই যেমন থাকে যে না তোকে এই হতে হবে পরে, তো সেই রকম আমার উপর কোনো প্রেশার কোনোদিন দেওয়া হয়নি। আর মা তো সারাক্ষণ প্রচুর যত্ন করেছে, মুখের কাছে জল এনে দেওয়া, সবকিছু করে দেওয়া, মানে আমাকে কোনোদিন কিছু করতে হয়নি শুধু পড়া ছাড়া। একদম। তার তোর প্রতিক্রিয়া নিলাম, বাবা মার প্রতিক্রিয়াটা কিরকম ছিল রেজাল্ট শুনে? বাবা তো তখন ব্যাংকে ছিল, তো তাই সেই টাইমে রেজাল্ট শুনতে পারেনি, পরে ফোন করা হয়েছিল। আর মা আমার সাথে ছিল রেজাল্ট বেরোনোর টাইমে, তো মা তো খুবই খুশি ছিল। ঠিক আছে, খুব ভালো লাগলো তোর কথাগুলো শুনে। আশা করি তাহলে ও মানে যেহেতু একজন র্যাঙ্কারের মুখ থেকে তোমরা শুনলে, আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হলে। তোকে অনেক ধন্যবাদ যে ওদেরকে এতটা হেল্প করার জন্য, মানে তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তোমরা আরো নতুন নতুন বায়োলজি রিলেটেড টপিক ভিডিওর জন্য চ্যানেলটাকে লক্ষ্য রেখো বা সাবস্ক্রাইব করে রেখো। আমরা আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে অদৃশাকে একটা ছোট্ট উপহার তুলে দিতে চাই তোর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।